কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি, বুঝতেই পারছো। ছোট হোক বড় হোক, একটা অনুষ্ঠান হলে আগে পরের দিনে একটু পরিশ্রম থাকে। এমনিতেও কালকে শরীরটা একদমই ভালো ছিল না, দেখো এক্সকিউজ দিতে বসছি। তো যাই হোক, কালকে একটা ভিডিও গেছে আমার বাবানের জন্মদিনের, একটা ছোট্ট, আবার ছোট্ট বললে অনেকে খেপে যায়, যাই হোক একটা অনুষ্ঠান দিয়েছি। তারপরে কালকে সারাদিন অনেক কাজ ছিল, ছোট ছোট কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর শরীরটাও পারমিট করছিল না। সেই জন্য কালকে আর ভিডিও আসেনি, কারোর ভিডিও দেখিনি, কারণ কালকেও লোকজন ছিল বাড়িতে। তো তারপরেও দেখেছি রাতের দিকে প্রিয়া রানির ভিডিও এসছে। হ্যাঁ, ভেবেছিলাম প্রিয়ার ভিডিও হয়তো আজকালের মধ্যেই আসবে। তার আগে দেখেছিলাম প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট এপি ব্লগস থেকে এসেছিলো, সেই কমিউনিটি পোস্টের স্ক্রিনশটটা রেখে দিয়েছি। দেখো, আমরা তো ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ওই শত কাজের মধ্যেও একটু আধটু আমরা টুক করে একটুখানি চ্যানেলে ঢুকি, কে কোথায় কী দিচ্ছে হয়তো থাম্বনেলগুলো টাইটেলগুলো দেখে আবার রেখে দিই। দেখার সময় হয় না, কিন্তু দেখছিলাম। তো দেখলাম কমিউনিটি পোস্টে লিখেছে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়েনি, কারণ অনেকেই লিখেছে, আমিও বলে গেছিলাম যে ও কোনো স্ট্রাইক পড়েনি চ্যানেলে, সেটা আমিও জানি পড়েনি। বন্ধুরা, খুব শিগগিরই ব্লগ ভিডিও নিয়ে আসবো, বন্ধুরা কোনো চিন্তা করো না। হ্যাঁ, এটা নিয়েই ভেবেছিলাম একটা ভিডিও করব, চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রিয়া ভালো আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ও ব্লগ ভিডিও নিয়ে, ওর ভিডিও নিয়ে ও আসবে। কিন্তু ওই যে বললাম শারীরিক পরিস্থিতির জন্য আর কালকে ভিডিও দিতে পারিনি। তারপরও রাতের দিকে দেখলাম প্রিয়ার একটা ভিডিও এসছে, এটা আসার কথাই ছিল। 6 দিন 7 দিন বলে কিছু কথা না, ও তো নিজেই তোমাদের ডিক্লেয়ার দিয়েছে এপি ব্লগ থেকে যে ওর চ্যানেলে কোনো স্ট্রাইক পড়েনি। তারপরেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ভিডিওটা দেওয়ার আগে, যে কেমন আছো সবাই, সামনেই আসছি, ভালো ভালো কাজ, সবাই যেভাবে পাশে ছিলে সেইভাবে পাশে থেকে, এরকম একটা কমিউনিটি পোস্ট তারপরেও এসেছিলো। তারপরে তোমাদের কালকে ও ভিডিও দিয়েছে, অলরেডি ভিডিও দিয়েছে, এবং সেই ভিডিওর থেকে আমি একটা স্ক্রিনশট তুলে থাম্বনেলে দেব, দিয়ে আমি প্রিয়াকে প্রশ্ন করব এটা কি। আমি প্রশ্ন করলে আরামসে বুঝে যাবে যে আমি কেন প্রশ্নটা করলাম। তো দেখা যাক, ও কালকের ভিডিওতে কিচ্ছু আপডেট দেয়নি, কারণ ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। মানে 11 দিনের, ওদের 10-আর কাজের ভিডিও আমাদের কালকে 11 দিনের দিন এসছে। 11 দিনের দিন এসছে, কারণ ওয়েট ভিডিওটা পরে রাত্রিবেলা দেখলাম। তো প্রিয়ার ভিডিও এসছে 11 দিনের দিন, 11 দিনের দিন ভিডিও দিয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করছিল, অনেকে না, একজন কমেন্ট করেছিল প্রিয়া কীভাবে কাটাচ্ছে, মানে এই যে ওদের গুরুদশা কাটাচ্ছে, গুরুদশা না, ঔষধ কাটাচ্ছে, দেখাতে বলুন, দেখুন। তো যাই হোক, যে কোনো পরিস্থিতির জন্য প্রিয়া ভিডিও দিতে পারিনি, অবশ্যই ও ডিক্লেয়ার করবে, অবশ্যই ডিক্লেয়ার করা উচিত, কারণ ওর ভিউয়ার্সরা পাগল হয়ে গেছে যে কেন 6-7 দিন ও ভিডিও দেয়নি। সত্যি কথাই, 6-7 দিন ভিডিও না দিলেই মানুষ ভাবে যে একটা স্ট্রাইক পড়েছে, আর সেই জন্য স্ট্রাইক মানেই 6 দিনের একটা গ্যাপ, তারপরে ভিডিও। কারণ এগুলো প্রিয়াই আমাদের বলেছে, এবং প্রিয়ার একবার দুবার না, 2-3 বার এরকম হয়েছে, এবং 6-7 দিনের মাথায় ও ভিডিও এসছে, এবারও তাই এসছে। এটা ন্যাচারালি আমরা ভাবতে পারি স্ট্রাইক, ন্যাচারালি ভাবতে পারি, কিন্তু ও যেহেতু কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে এটা স্ট্রাইক না, অতএব ধরে নিয়েছে স্ট্রাইক না। কিন্তু কি হয়েছিল সেটা তো জানাতে হবে। তাহলে কি অভির সাথে কোনো গণ্ডগোল হয়েছিল কোনো গণ্ডগোল? কারণ আমরা এর আগেও তো জানি যে গণ্ডগোল হলে প্রিয়া একদম ভিডিও ব্লগিংয়ের কাছাকাছি একদম থাকে না, 5-6 দিন একদম রেস্ট নিয়ে নেয়, মুখ থুবড়ে পড়ে থাকে, তাই না? আর সেই জন্যই কি কালকের ভিডিওতে দেখলাম যে এরকম ব্লগিং করতে করতে অসুস্থ হয়ে পড়লে মাথা ঘুরে গেল, খেতে বসে শাশুড়ির সামনে খেতে বসে একদম মাথা ঘুরে পড়ে গেলে, তারপরে দেখলাম বড়ি ভ্রুক্ষেপি করছিল না, তারপরে যখন দেখলো তখন মাথায় মানে ইটি করে তারপরে খাইয়ে টাইয়ে দিল, বরের ভালোবাসা দেখলাম, কেয়ারই দেখলাম। ওইদিকে তো আরেকজনকে স্বাবলম্বী হতে দেখেছি, হ্যাঁ বলবো। তো তারপরে দেখলাম ডাক্তারের কাছে নিয়ে টিয়ে যাওয়া। কি তাহলে কি এটা অশান্তির কোনো বহিঃপ্রকাশ? কেন আপডেট দিলে না? কি হয়েছিল? কেন তোমার ভিউয়ার্সদের তুমি জানালে না? কেন জানালে না? একটু জানিও যে কি হয়েছিল, কি হয়েছিল একটু জানিও। কারণ যেহেতু তুমি কোথাও ভিডিও দাওনি, না ইনস্টাগ্রাম, না ফেসবুক, না এপি শেয়ার ওয়ার্ল্ড, না এপি ব্লগসে, যেহেতু তুমি কোথাও ছিলে না, ইভেন তুমি তোমার কোনো জায়ের চ্যানেলেও ছিলে না, তাহলে কিছু তো একটা হয়েছিল। তাহলে কেন ভিডিও দাওনি? কেন ভিডিও দাওনি? অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে ডিক্লেয়ার দেবে। কারণ আমার কালকে তোমার ভিডিওতে আমার চোখে একটা জিনিস ধরা পড়েছে, যেটা আমি থাম্বনেলে দিয়ে দিলাম, যে অভি সোফায় বসে বসে ফোন দেখছিল। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? অতএব ক্লিয়ার দিও, মানে ডিক্লেয়ার করো যে কেন, তোমার কি হয়েছিল, কেন 5-6 দিন তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখতে পায়নি, পাগলের মতো করেছে,
অবশ্যই ডিক্লেয়ার দেওয়ার আছে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও প্রথমে বলবো প্রিয়ার ভিডিও দিয়ে, তারপরে তো আছে কল্পনার ভিডিও। কল্পনার একদম কি যেন আর কতদিন সরল সাদা আর বোকা থাকবো, এই যে একটা সুন্দর টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও দিয়েছে, সেটা নিয়ে অবশ্যই তো বলতে হবে যে কতটা বোকা, কতটা সহজ সরল, কতটা সহজ সরল। তারপরে হচ্ছে এবার নিজের উপর ডিপেন্ড হতেই হবে, কতটা নিজের উপর ডিপেন্ড হতে হলো, কেন এই কথাটা বললো, অবশ্যই সেটা নিয়ে দুটো একটা কথা বলবো। চলো সবটা মিলিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মাথায় চ্যাপচাপা করে তেল দিয়েছি, বিধ্বস্ত লাগছে। তো যাই হোক, ওভারকাম করে নেব। সবার ভিডিও দেখা হয়নি, কালকে রাত্রিরে প্রিয়ার ভিডিওটা দেখেছি, আর হচ্ছে কল্পনার ভিডিও দেখেছি, আর একজনের ওই থাম্বনেল টাইটেল ময়ের ভিডিওটা দেখেছি, আর তারপরে আর কিছু পারিনি দেখতে। তো যেহেতু আমার মানে কন্টেন্ট প্রিয়া ভিডিও দিয়েছে, কল্পনাও ভিডিও দিয়েছে, অবশ্যই বলবো। তারপরে আজকে সারাদিন ভিডিও দেখবো, যদি শরীরটা ঠিক থাকে অবশ্যই ভিডিও আসবে, পরপর ভিডিও আসবে। তো প্রথমে বলি, কালকে প্রিয়া ভিডিও এসছে, একদম ন্যাচারাল একটা ভিডিও, 11 দিনের ভিডিও, তার মানে আগে কোনো ভিডিও ওর কাছে স্টকে ছিল না, তাই তো? কারণ ব্লগার তো, আজকে 6-7 দিন ওর কোনো ভিডিও আসেনি, তাহলে তো ওর কোনো কারণে যদি ভিডিও না দিতে পারে, ওর কিন্তু 5-6 দিনের তাহলে ভিডিও তো দুটো একটা স্টকে থাকতেই পারে। এর আগে আমরা দেখেছি যে ওর যখন স্ট্রাইক পড়েছিল, ওর 2-3টে ভিডিও ছিল, সেই পুরনো ভিডিওগুলো তো ছেড়েছিল, কিন্তু ওর কোনো কিন্তু ভিডিও নেই স্টকে। কারেন্ট ভিডিও কালকে দিয়েছে, 11 দিনের ভিডিও, মানে ওই জন্য ডেটটা বলে দিয়েছে, জন্যই বলছি পুরনো ভিডিও না, কিন্তু টাটকা গরম গরম খাবার দিয়েছে। কিন্তু তাহলে 5-6 দিনও কী খেয়ে থাকলো, বা 6-7 দিনও কী খেয়ে থাকলো, কোথায় ছিল, কোথায় আরাম করছিল, কী করছিল, আমাদের জানতে হবে, এটা জানতে চাই কি হয়েছিল, বলতে হবে। তো যাই হোক, তো ও তো নিশ্চয়ই ডিক্লেয়ার দেবে। তো কালকের ভিডিওতে কিচ্ছু দেখলাম না, সুন্দর করে দেখলাম। হ্যাঁ, একটা ওয়াশিং মেশিন থাকলে অনেক সুবিধা, এখন অনেক সুবিধা, বিশেষ করে এরকম ওষুধ পড়লে কাঁচা ধোয়ার ভীষণ রিল্যাক্স, আর সেই রিল্যাক্সটাই এখন প্রিয়া দেখলাম ভোগ করছে। হ্যাঁ, মানুষ যত উন্নত হয় বা একটু সচ্ছল হয়, মানুষ তত রিল্যাক্সে জীবনযাপন করার চেষ্টা করে। তো যাই হোক, কালকে দেখলাম প্রচুর কাছাকাছি, ওদের 11 দিনের কাছাকাছি। আর নিয়ম এক একজনের এক এক রকম নিয়ম নিয়ে আমি কিছু বলবোই না। তবে ময়ের ভিডিও দেখে আমার একটা জায়গা খারাপ লেগেছে, কদিন ধরেই লাগছে, ভেবেছিলাম ভিডিওতে বলবো, কিন্তু দুদিন তো সেইভাবে ভিডিও দিতে পারিনি। একটা কথাই বলবো, মৌ তুমি যদি আমার ভিডিওটা দেখো, আর বোধহয় হয়েই গেল, আমাদের হবিষ্যি না ওইভাবে দেখাতে নেই। হবিষ্যি ওই যে তোমরা করছো, ওই যে খাচ্ছ, ওই যে কালকেও দেখলাম যে ওই মাটির হাঁড়িতে হবিষ্যি রান্না করছো, এটা একান্তই কিন্তু গোপনীয়। আর আমাদের তো ঘর আটকে হয়, কিন্তু তোমাদের যেহেতু তুলসীতলায় হয়, প্রিয়ার বেলাও দেখেছি, কিন্তু এইটা না কাউকে দেখতে নেই, বাইরের কাউকে দেখতে নেই, সেখানে তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে সবাই দেখছে, সেটা মনে হয় ঠিক আছে, কিন্তু এটা দিয়েছো তো, এটা না আমার খুব একটুখানি মানে খারাপ লাগছিল। তারপরে ওই যে ঘাটে গিয়ে ওই যে কাজগুলো দেখাচ্ছিলেন না, আমি স্কিপ করে গেছি, কারণ এই কাজগুলো আমার দেখতে ভালো লাগেনি। আমার মনে হয় এগুলো একটু স্কিপ করে, অল্প করে একটু স্কিপ করে দেখানোই ভালো। অনেক কাজ আছে, একটা 13 দিনের একটা কাজ উঠতে প্রচুর কাজ আছে, কিন্তু এই যে তোমাদের হবিষ্যি খাওয়া, হবিষ্যি করা, বা এই যে ঘাটে গিয়ে যে কাজগুলো, আমার মনে হলো যে এই কাজগুলো না তুমি দেখাতেই পারো, তুমি একজন ব্লগার কি করছো না করছো দেখাতেই পারো, কিন্তু আমার মনে হলো যে কিছু জিনিস একদম প্রাইভেট রাখা উচিত, একদম এগুলো ব্যক্তিগত নিজস্ব, এগুলো সোশ্যাল মিডিয়াতে না আনলে, আমার মনে হলো, আমার একান্ত নিজস্ব মতামত, যে এই যে ভবিষ্যৎটা না আমার জাস্ট মানে কেমন যে লাগছিল। যাই হোক, এটা শুধু তোমাকে বলে গেলাম, আর বলে গেলাম মাকে দেখে খুব ভালো লাগলো। আরে মেয়ের বিপদের সময় মা বাবা পাশে থাকবে না, এটা হয়? তো মা পাশে আছে, মা দেখলাম শ্রাদ্ধ পর্যন্ত থাকবে, কাজ করার পরে উনি যাবেন, খুব ভালো লাগলো। ময়ের জন্য এইটুকুই ছিল। তারপরেও দেখলাম ও ম্যাক্সি পড়েছে। হ্যাঁ, শরীর অসুস্থ করে কোনো লাভ নেই। তো ময়ের জন্য এটুকুই থাকলো। চলে আসি প্রিয়ার ভিডিওতে। হ্যাঁ, প্রিয়ার সেই আগের 3 বছর আগের মাসি এসছে, তাকে লেবু জল করে দিল, নিজে লেবু জল খেলো, তারপরে মনে হয় প্রেশার ফল করছিল, কারণ এই যে এরকম একটা চলছে, সেখানে সেরকম খাওয়া না দাওয়া না, মাথায় তেল না, সেরকম করতেও প্রোটিন কিছু পড়ছে না, যদিও দুধ খাওয়া যায় মনে হয়, আমার মনে হয় এরকম নিরামিষ এরকম খাওয়া দাওয়ায় হয়তো প্রেশারটা ফল করে গেছে, মানে হয়ে গেছে, ফল করে গেছে। একটা কথা তোমাকে বলে যাই আজকে প্রিয়া, প্রেশার প্রচুর ফল করে আমার কোনো দিন হাই প্রেশার না, আমার লোয়ের দিকেই থাকে। যদি দেখো এরকম প্রেশার ফল করছে, তুমি বললে তোমার জন্য অন্য কোনো কানের থেকে কোনো কিন্তু মনে করো যদি কখনো প্রেশার ফল করে, নুন চিনির জল খেলে কি হয় আমি জানি না, কড়া করে 1 কাপ স্ট্রং কফি খাবে, ব্ল্যাক কফি,
কড়া করে 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফি খাবে চিনি দিয়ে, খাবে, তারপরে তুমি প্রেশারটা মাপবে দেখবে, বা তুমি খাওয়ার পরে দেখবে অনেকটা ভালো লাগছে, অনেকটা ভালো লাগছে। 1 পাতা কফি এনে রাখবে বাড়িতে, প্রেশার ফল করলে 1 পাতা 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নেবে, অনেকটা স্টেবল লাগে। আমার নিজের হয়, আমি জানি। তো এটুকু বললাম। তারপরে দেখলাম কানের কোনো প্রবলেম। শাশুড়ি মা প্রিয়া কী করেছে, কী দেখিয়েছে, যার ব্লগে থাকবে দেখাতে হবে, দেখেছো শাশুড়ি মাকে? ওর শাশুড়ি মা হচ্ছে এরকমই, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। এই শাশুড়ি মাকে দেখেছো না, যে শ্বশুরের কাজের সময় কী সুন্দর ওই ঘরে গিয়ে সুন্দর করে কী সুন্দর কাজ বাজ করে একদম টানাটন কাজ বাজ করে সুন্দর করে কাজটা তুলে একাই মুদি সদাই টদাই করে নিয়ে আসলো। তা দেখেছো, সেই যখন নাই আর বড় বউ কিন্তু আর নেই, বড় ছেলে নেই, আমি বললে আবার অনেকে খেপে যাবে। দেখো প্রিয়ার কাছেই কিন্তু উনি সুন্দর সরগরম, সুন্দর খাওয়া দাওয়া, সকালে একবার খেয়েছেন, দুপুরে একবার, এটা নিয়ম তো, এটা তো নিয়ম। ব্যাটার বউ কেন করবে না, কেন করবে না? কিন্তু পরে যখন, তখন বলতেও পারবে, সেই রাইটসও প্রিয়ার আছে, আছে। বললে পরেই তখন অনেকে বলতে বসে, বা ভিউয়ার্সরা বলতে বসে, এই তো শাশুড়িকে বিক্রি করছো, এই তো শাশুড়িকে অমুকের বাড়ি তমুকের বাড়ি খাইয়েছো, তাই না? অথচ দেখো করছে কিন্তু প্রিয়াই। দিনের শেষে দেখো সেই ঘুরে ফিরেই প্রিয়ার কাছেই কিন্তু শাশুড়ি, প্রিয়ার কাছেই কিন্তু শাশুড়ি। এটা আমার দেখে কালকে ভীষণ ভালো লেগেছে। এইভাবেই থাকো প্রিয়া। আর তোমাদের বলেই আসছি যে প্রিয়াই হচ্ছে শেষ কথা হবে, যতই মুখ করুক ঝুঁক করুক বা প্রিয়াকে যাই করুক না কেন, শাশুড়ি মার শেষ কথা প্রিয়াই হবে। এটা তোমরা দেখে নেবে, শ্বশুরের বেলাও দেখেছো, শাশুড়ির বেলাও দেখবো। তো যাই হোক, দেখলাম অসুস্থ হয়ে পড়লো। আজকে বোধহয় সুন্দর করে একটা আপডেট দেবে ভেবেছিল গতকালকে, কিন্তু সুন্দর করে আপডেট দিতে পারলো না, তার আগে অসুস্থ হয়ে পড়লো। এখন জানি না অসুস্থতা এই ইসের জন্য, মানে মানে কি বলবো, ঔষধের জন্য, নাকি স্বামী স্ত্রীর তুমুল, আমার কমেন্ট বক্সে এসেছিলো, স্বামী স্ত্রীর প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল প্রিয়ার সঙ্গে, প্রচণ্ড তুমুল অশান্তি, সেই অশান্তির জেরে হচ্ছে ও ভিডিও দিচ্ছে না, এরকম এসেছিলো। তা সেটা দেখে তো আমারও তাই মনে হলো, তাই না প্রিয়া? ক্ল্যারিফিকেশান দেবা কেন, কি হয়েছিল। তো তারপরে দেখলাম যে অসুস্থ, তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে গেল। হ্যাঁ, স্বামী তো এরকমই হবে। হ্যাঁ, অশান্তি ঝই ঝগড়া হয়েছে কিনা আমি জানি না, যেহেতু ডিক্লিয়ার দেয়নি। হয়েছে কিনা আমি জানি না। হলেও এই যে স্ত্রীর অসুবিধার মধ্যে এই যে স্বামী ঢালোয়, আমাদের তো স্বামীরাই শেষ কথা হওয়া উচিত। বইয়ের কিছু হলে আর তারপরে প্রিয়ার পয়সায় অভিজিৎ খায়, তাই না? হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা আসবে। করবে না? বইয়ের পয়সায় বসে খায়। ভালোবাসা, বুঝেছো? ভালোবাসা। ওই জন্য আজকে আরেকজন, গতকালকে একজন ডিক্লেয়ার দিয়েছে, স্বাবলম্বী হতে হবে, কারণ দীর্ঘদিন তার মাজার যন্ত্রণা, তার স্বামীর কোনো কেয়ারই নেই, সে এত কর্মব্যস্ত, বউটা আজকে দীর্ঘদিন মাজার ব্যথার কষ্ট পাচ্ছে, তার কোনো কেয়ারই নেই, তাই কালকে সে ডিক্লেয়ার দিয়েছে, এবার আমাকে স্বাবলম্বী হতে হবে, আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আর সেখানে প্রিয়াকে দেখো, প্রিয়ার বরকে দেখো, যেই অসুস্থ হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে, যারা কেয়ারি হয় না, তারা বইয়ের টাকা থাকলেও কেয়ারি হয়, না থাকলেও কেয়ারি হয়। এটা হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, আমি চাইবো খুব তাড়াতাড়ি প্রিয়া সুস্থ হয়ে যাক। আর সত্যি খুশ কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছে, খুশের দিকে একটু নজর দাও, খুশের দিকে একটু, আমি জানি হাড় থাকলেই মাংস হয়, আমি বলেছিলাম হাড় থাকলে মাংস হয়, খুশের দিকে একটু নজর দাও, একটু না খেলে একটু খাওয়ানোর চেষ্টা করো, যেভাবেই হোক একটু খাওয়ানোর চেষ্টা করো। তুমি তো আবার ঠিকঠাক নজর দাও না, দেখলাম তো। যাই হোক, পরে বলছি। তো এইটুকু থাকলো প্রিয়া ডিক্লেয়ার দেবে, তোমাকে ডিক্লেয়ার দিতে হবে কেন ভিডিও দাওনি, তারপরে তো সুন্দর সুন্দর কন্টেন্ট তুমি দেবেই, তাই না? দেবে তো। তো নাহলে কিন্তু আমি ডিক্লেয়ার দিয়ে দেবো, আমি দিয়ে দেবো কিন্তু, যে কী হয়েছিল, কেন 5-6 দিন ভিডিও দাওনি, ঠিক আছে? না না, ভয় দেখাচ্ছি না, বলছি, কারণ আমি অনেকটাই জানি, তাই না? জানি না, অনেকটা জানি, কিন্তু সঠিক জানি কি না সেটা জানি না, কিন্তু আমি অনেকটা জানি, এটা সবটা জানি, কিন্তু আমি রাইট কিনা, আমি ঠিক কিনা সেটা জানি না, সেটাতে আমার সন্দেহ আছে, কিন্তু আমি জানি যে কেন 5-6 দিন বা 6-7 দিন ভিডিও দাওনি, তাই তো? তো যাই হোক, প্রমাণও আছে আমার কাছে, তাই না? বড় ব্লগারদের নিয়ে ভিডিও করব, ভিউজ কামানোর জন্য ভেতরের খবর দেব, আর প্রমাণ রাখবো না, তাই হয় নাকি? প্রমাণও আছে, তাই না প্রিয়া? যাই হোক, কিচ্ছু না বন্ধুরা, মজা করলাম ওর সাথে, কারণ অনেক দিন বাদে ওকে দেখেছি তো, ওর ভিউয়ার্সরা পাগল হয়ে গেছিলো ওকে দেখার জন্য, এত ভালোবাসা। সত্যি কথাই, প্রিয়ার কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স পাগলের মতো সবাই বলছে, দিদিভাই ভালো লাগলো শুনে, প্রিয়া ভালো আছে, এটুকুই চাই, দোয়া করি, আশীর্বাদ করি, প্রিয়া ভালো থাকুক। ওর কমেন্ট বক্সে, তোমাকে কমেন্ট বক্সে না, ওই দিয়েছিল যে পোস্ট
তার নিচে কবে আসবে, তোমাকে না দেখলে পাগল হয়ে যাচ্ছি, তো আমার নেশা হয়ে গেছে তোমাকে, মানে অসংখ্য মানুষের ভালোবাসা, আশীর্বাদ, আর ওকে পাগলের মতো খোঁজা। সত্যি কমেন্টগুলো পড়ছিলাম আর ভাবছিলাম কেউ কাউকে কোনো দিন দেখেনি ভিউয়ার্সরা, একমাত্র তার কাজ দেখে, একমাত্র তার ব্লগিং দেখে, একমাত্র তার বাচ্চা দুটোকে দেখে মানুষ এত মানুষকে ভালোবাসতে পারে, পাগলের মতো ভালোবাসতে পারে। তার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে কত শুভেচ্ছা, কত ভালোবাসা, কত খোঁজা, কত আকুতি। তুমি কেন ভিডিও দিচ্ছ না? শুধু তাই না, এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্সে গিয়ে সুমানে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না, প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না। বুঝতে পারছো প্রিয়া, তুমি মানুষের কত ভালোবাসার একটা জায়গা, ঠিক আছে? তাহলে সেই ভালোবাসা মানুষগুলোকে তোমাকে বলতে হবে যে কেন ভিডিও দাওনি। আর যদি মনে করো যে না 5-6 দিন 6-7 দিন কোনো কাজ ছিল না, কারণ এরকম একটা চলছে, ওষুধ চলছে, একটু রেস্ট নিয়েছো, একটু মানে নিজেদের মতো কাটিয়েছো, সেটাও বলবে, সেটাও বলবে। অনেকটা বকে ফেললাম। এবার আসি কল্পনার ভিডিও। কালকে কল্পনার 22 মিনিটের একটা ভিডিওতে 10 মিনিট ওর বিছানা পরিষ্কার, নিচে নেমে জল আনা, তারপরে হচ্ছে ডাল, কচুর ডালটা তো ঠিকই ছিল, কচুর ডাল, কিন্তু কড়াইটা দেখে না আমি জাস্ট অবাক। একজন বড় ব্লগার, হ্যাঁ ওরকম কড়াই হয়তো অনেকের ঘরে, বন্ধুরার ঘরেও আছে, থাকে, কিন্তু একজন বড় ব্লগার, সে ব্লগিং করছে, তার মানে প্রেজেন্টটা অবশ্যই লুকিংটা ভালো হতে হবে। তুমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও করছো, তোমার ঘরে অনেক কালো বাসন থাকতেই পারে, তোমার ঘরে ভালো বাসনও তো আছে, কিন্তু তুমি ওরকম একটা কালো বাসন, কালো হাঁড়ি, কড়াই, আমি জানি না একটা লোহার কড়াই কিনা, এত কালো কড়াইটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এত ভালো একজন ব্লগার এরকম একটা কালো বাসনে এরকম রান্না করছে। আলু ভাজা আর হচ্ছে ডাল, কচুর ডাল, আলু ভাজা দিয়ে ছেলে ভাত খাবে, যেহেতু এখন মাছ মাংস ডিম খেতে পারবে না, তো এই তো রান্নাবান্না, এই যে বলতে গেলেই হবে, কারণ দুজনের রান্নাবান্না, ছেলে আর মা, ছেলে খাবে আলু ভাজা দিয়ে, মা খাবে কচুর ডাল দিয়ে, তাই তো? এই রান্না করতে সে একদম অস্থির হয়ে যায়, সে ভিডিও দিতে পারে না, সে 22 মিনিটের একটা ভিডিওতে 10 মিনিট সে ভিডিওর মানে এই বিছানা গোছানো রান্নাবান্না দেখায়, আর 12 মিনিট ক্যামেরা অন করে কথা বলে কাটিয়ে দেয়। সেই 12 মিনিট যে কথা বলেছে, বা এই যে রান্নাবান্না করার পরে যে কাজগুলো থাকে তো সেটা দেখাতে পারিনি, 12 মিনিট বসে কথা বলে তার মনের ভাব প্রকাশ করে সে 12 মিনিট কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, তো প্রথমে বলি খুব এতদিন খুব আক্ষেপ ছিল যে স্বামী তো থাকে না, তাই আমার স্বামী তো হেল্প করতে পারে না, রান্নাবান্না আমাকে একাই সব করতে হয়। দেখেছিলাম আসার আগ দিয়ে আপডেট দিচ্ছিল, কারণ আমাদের অভি বা আরও অনেকের হাজব্যান্ডরাই রান্নাবান্না করে। তারপরে আমরা কি দেখেছি, হাজব্যান্ড বাড়িতে আসার পরে কিন্তু হাজব্যান্ড রান্নাবান্না করেছে, মাংস বলো যাই বলো, হাজব্যান্ড কিন্তু প্রায় দিনই রান্নাবান্না করেছে, তাই না? সেই আক্ষেপটাও মিটে গেছে। থাকে না তাই করে না, থাকলেই করতো, এটা আমিও বলেছি, থাকে না তাই করে না, থাকলেই করতো। তো গেল, তারপরে কালকে দেখলাম যে আর কতদিন সরল সাদা বোকা থাকবো, একদমই তাই, সহজ সরল, এত বোকা জন্যই কি কমেন্ট করেছে একজন যে না মাপঝোপ করেই মানে একদম ফ্রন্টে একটা বাড়ি তুলে ফেললো, একটা বিল্ডিং তুলে ফেললো। অবশ্যই স্বামী বিল্ডিং তোলার আগে স্বামী স্ত্রী আলোচনা না করে বিল্ডিং ওঠেনি, কারণ আমরা দেখেছি যে পরবর্তীতে যখন অ্যাডজাস্টমেন্ট হয়েছে, দুই ভাইয়ের বাদ সেজেছে বড় বউ, বলেছে আমি এটা মেনে নেবো না, এবং সেটা দাদা বলতে বাধ্য হয়েছে। দাদার ডিক্লিয়ারের পরেও সেই যেটা ডিক্লেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রমাণস্বরূপ, সেই ডিক্লিয়ার বাতিল করতে বাধ্য হয়েছে, বউ অবজেকশন করেছে জন্য। তাহলে এতই বোকা সহজ সরল যে একদম ফ্রন্টে, একদম জমির ফ্রন্টে একটা বড় বাড়ি করে নিয়েছে, মাপ ঝোঁক না করে একটা বাড়ি বিল্ডিং হাঁকিয়ে নিয়েছে। এতটাই বোকা সহজ সরল মনে হয়? তোমরা বলো, কারণ একজন কমেন্টও করেছে এই কথাটা, যে এতটাই সহজ সরল যে একটা বিল্ডিং করে নিয়েছে, যে মাপঝোঁকও করেনি, তাই না? তো যাই হোক, সবাই জানে কে বোকা, কে সরল, কে বকবক করে, কে বুদ্ধি করে চলে, সবাই জানে। তো এই তো গেল। তারপরে আসি, বললো যে মাজায় ব্যথা, কোমরে ব্যথা। হ্যাঁ, এই ব্যথাটা কিন্তু আমরা যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানে, ওর কিন্তু কোমরে ব্যথা আজকে না, দীর্ঘদিনের কোমরের ব্যথা। বর এতটাই ব্যস্ত, বর 1 মাসের জন্যও এসেও দেখিনি যে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বা বউ এতটা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দেখে তো বউয়ের কষ্ট, এতটা কষ্ট পাচ্ছে, বর এতটাই ব্যস্ত, 1 মাস এতটাই ব্যস্ত যে বউকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারিনি। শুধু বউকে নিয়ে না, কারণ আমরা বাচ্চাটারও শুনেছিলাম দাঁত হয়েছে এবং ও ওষুধ কিনে নিয়ে এসে লাগাচ্ছে, সেই দাঁত কমছে না, এবং দাঁত একটা ছোঁয়াচে রোগ,
দাঁত একটা ছোঁয়াচে রোগ, এবং বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, মানুষ কুচির ওখানে বা কোথাও হয়েছিল, ও কিন্তু কষ্ট পাচ্ছিল। সেক্ষেত্রেও দেখিনি কিন্তু, যে আমরা যেহেতু বলেনি সেহেতু আমরা দেখিনি, কিন্তু দাদের কথা বলেছে, দেখিনি কিন্তু বাবা ছেলেকে নিয়ে গেছে যে চল ডাক্তার, একটু স্কিনের ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, দাঁত হয়েছে, তাই না? দেখিনি। আর বইয়ের ক্ষেত্রেও দেখেছি যে কোমরের যন্ত্রণায় বউ কষ্ট পাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাই বা এর একটা ব্যবস্থা করি, বা দেখেছি যোগা করেছে, যোগা করলে ব্যথা কম থাকে, যোগা বন্ধ করে দিলে আবার ব্যথাটা বাড়ে। সেই জন্যই কি এত অভিমান যে এখন সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে? একদমই তাই। নিজেরটা নিজেকেই করতে হবে, যেহেতু বর দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবুও আবারও বলবো যে আসার পরেও কিন্তু ডাক্তার দেখাতে পারে, কিন্তু সে এতটাই ব্যস্ত হয়ে যায়, এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার অন্যদিকে আর খেয়াল করার থাকে না। তো যাই হোক, আবেগের বশে, অভিমানের বশে একটা সত্য কথা বেরিয়েছে। আর কি বললো, হোমিওপ্যাথি ওষুধ এনেছে 15 ফোঁটা করে 3 বার খেতে হবে গরম জলের সাথে। সে পারে না, ভাবতে পারো, সে একটা সন্তানকে মানুষ করছে রেগুলার এবং সুন্দর, টাইম টু টাইম সবটা করে দিচ্ছে, সে নিজের ক্ষেত্রে কতটা, কি বলবো, নিজে সুস্থ থাকতে গেলে ওষুধ খেতে হবে, তো যে গরম জলে খেতে হবে জন্য সে 3 বেলা, আর ওষুধটা বাজে গন্ধ জন্য সে 3 বেলা ওষুধটা টাইম টু টাইম খায় না বা খেতে পারে না, এখানে যেতে হয় ওখানে যেতে হয়। ওষুধ যদি খেতে হয়, বাধ্যতামূলক হয়, তাহলে ওষুধ খেতে হবে। তাহলে বুঝতে পারছো কতটা সে মানে ডিসিপ্লিন ভাবে চলে। হ্যাঁ, নিজের জীবনটাকে, যেহেতু ছেলেটা তার দায়িত্ব এবং ছেলেটা একা সে মানুষ করছে, তাহলে তাকে সুস্থ থাকতে হবে, তো তাহলে সুস্থ তাকে থাকতে হবে যত। আর ওষুধ কারুর মধুর হয় না, ওষুধ খেতে বাজেই হয়। ঠিক আছে, হোমিওপ্যাথি ওষুধ খেতে পারছি না, তাহলে অ্যালোপ্যাথি ওষুধ ডাক্তার দেখাতে হবে তো। হ্যাঁ, সে ডাক্তারের কাছে, হাসপাতালে তার ওই বাচ্চাটা হতে যাওয়ার সময় একটা অভিজ্ঞতা, হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা কারুর কিছু সেরকমভাবে থাকে না, ঠেলায় পড়লেই হবে। আমাদের প্রিয়া যেমন অভ্যস্ত, কারণ ছেলেকে নিয়ে নিয়ে মাঝে মাঝেই সে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে আয়ুষকে একসময়, যার জন্য ওর যেমন এটা একদম পুরো একটা এক্সপিরিয়েন্স ওর আছে, ওর অভিজ্ঞতা আছে, যেটা তুমি ডিক্লেয়ার দিলে তোমার নেই, তোমার সেই ছেলেকে নিয়ে একবার গেছিলে। এটা আমি বললে তো মানে টিপ্পনি কাটা হয়। এটা কি ধরনের কথা হয়েছে বলো তো? হাসপাতালের অভিজ্ঞতা কি সবার থাকে? থাকে না। ঠেলায় পড়লে মানুষ অভিজ্ঞতার শিকার হয়ে যায়, ঠেলায় পড়লে মানুষ হয়ে যায়, মানে শিখে যায়। যেমন তুমি এই যে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেছো, বা এই যে সোশ্যাল মিডিয়া থেকে জেনেছো যে অ্যাক্সিডেন্টলি বা প্রবলেমে পড়লে পরে পরীক্ষা পরে দেওয়া যায়, রিটেস্ট হয়, বা এই যে অ্যাপ্লিকেশন দিলে বাচ্চাকে ছুটিতে পাওয়া যায়, এগুলো কেন শিখলে? কারণ ঠেলায় পড়েছো। না, ওই তোমার নিজের ঠেলায় না, তোমার পরিবারের ঠেলায় না, ইউটিউবের পরিবারের ঠেলায়, ভিউয়ার্সদের ঠেলায় পড়েছো, তাই সেটা তুমি একজন কন্ট্রোভার্সি দিদির থেকে শিখে তারপরে স্কুলে অ্যাপ্লাই করেছো, জিজ্ঞাসা করেছো, তারপরে ভেবেছো যে না এটা ঠিক, এটা জেনেছি। তার মানে কি, ইউটিউব থেকে ঠেলায় পড়ে, এই পরিবার থেকে যখন তোমাকে বলেছে দায়িত্ব কর্তব্যের কথা, তখন তুমি ঠেলায় পড়ে সেটা শিখেছো, শিখতে বাধ্য হয়েছো, মানে প্রিন্সিপালকে বা কাউকে জিজ্ঞাসা করেছো, বলেছো হ্যাঁ এটা হয়। তাহলে ঠেলায় পড়লে সবটা শিখে যায় মানুষ, বুঝতে পেরেছো? সেরকম যদি সেই রকম মাজায় যন্ত্রণা হয় ঠেলায় পড়লে, তোমাকেও ডাক্তার নিজেকেই গিয়ে দেখাতে হবে, যেহেতু তোমার বর দেশ সেবায় নিয়োজিত, সেহেতু তোমাকে নিজেরটা নিজেকে দেখতে হবে। ছেলেটা মানুষ করছো, ছেলেটাকে দেখার জন্য তুমি পড়ে থাকলে ছেলেটার কী হবে? ছেলেটাকে কে স্কুলে নিয়ে যাবে, কে অ্যাবাকাসে নিয়ে যাবে, কে তাকে দেবে? তাহলে ঠেলায় পড়ার আগে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভালো, তাই না? সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভালো, ঠিক আছে? আর বরের ভালোবাসা, সেবা সবাই পায় না, সবাই পায় না, এটা সব বরেরা করতেও পারে না, আবার অনেকের ভাগ্যেও থাকে না, আবার ব্লা ব্লা ব্লা, সবাই পায় না, ঠিক আছে? তো যাই হোক, এটুকুই বললাম যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খারাপ না, এটা ঠেলায় পড়েও শেখা যায় বা নিজের জন্যও শেখা যায়। আর হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, এত ডিসিপ্লিনড বা এত অনীহা হলে সুস্থ হওয়া খুব মুশকিল আছে, কারণ ওষুধ টাইমলি না খেলে বোঝা যাবে না যে তুমি সেই ওষুধটার কতটা অ্যাকশান বা কতটা তোমার কাজে দিচ্ছে। এটুকু বললাম। না, খুব কর্তব্যপরায়ণ, তো খুব ডিসিপ্লিন মেনে চলো, তাহলে নিজের দিকেও ডিসিপ্লিন মেনেই ওষুধটা টাইমলি খেতে হবে, আর নয়তো ডাক্তার দেখাতে হবে। যেতে যেতে একটা কথা বলে যাই, অনেকেই প্রিয়াকে বলে, তার বলে বা কমেন্ট করে তার ছেলেকে সে প্রোটিন দেয় না, ঠিকঠাক আয়ুষের কথা, ঠিকঠাক খাবার দেয় না, এই ঠিক করে দেয় না। আচ্ছা কল্পনা, তুমি কি দাও? তোমরা কি ঠিকঠাক প্রোটিন খাবার দাও? অনেকেই বলছে তুমি প্রচণ্ড কৃপণ। তুমি কি দাও ঠিকঠাক? নিজের শরীরে ঠিকঠাক প্রোটিন, আয়রন সবটা দাও? ঠিকঠাক খাবার দাবার খাও? ঠিকঠাক নিজের শরীরে যেগুলো দরকার সেগুলো দাও? তাহলে এই যে বলতে গেলে অনেক কিছু,
তো যাই হোক, নিজের শরীরের যত্ন নাও। আর যারা বলছো না যে কল্পনা কিপ্টে, হ্যাঁ কল্পনা একটু কিপ্টে, কৃপণ, সেটা কল্পনার ব্লগ দেখলে বোঝা যায়। হ্যাঁ, ও সব দিক থেকে এই প্রচণ্ড কৃপণ, বুঝেছ? কৃপণ আর সংসারী এই জিনিসটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। প্রয়োজনে খাওয়া দাওয়া করতে হবে, পোশাক পরিচ্ছদ যতটুকু দরকার পড়তে হবে, ছেলে মানুষ করতে হবে। আর কৃপণতা হচ্ছে কিচ্ছু খাবো না, গিট মেরে শুধু পয়সা জমাবো, সেইটা হচ্ছে কৃপণতা। কিচ্ছু খাওয়া দাওয়া, কোনো রকমে জীবনযাপনের জন্য যতটুকু দরকার খাবো দাবো, চলবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, টাটা।